সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাবেক অধিনায়ক বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এস.এম. রকিবুল হাসান। স্বাগত জানাচ্ছি। রকিবুল হাসানের সাথে ক্রিকেট নিয়ে কথা হবে, কিন্তু ক্রিকেটের অনেক বিষয় আছে। কোন বিষয় নিয়ে কথা বলবো জানাবো, তার আগে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। শুরুতে শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। আমরা বলছিলাম যে ক্রিকেট নিয়ে কথা বলবো, কিন্তু কোন বিষয় নিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এই মুহূর্তে কানপুর টেস্ট চলছে। সেই টেস্ট একদিকে যেমন বাংলাদেশের আগ্রহের কারণ পারফরমেন্সের জন্য, ঠিক একইভাবে ক্রিকেট প্রেমীদের আগ্রহের কারণ এটাই কি সাকিবের শেষের শুরু কিনা। কানপুর টেস্ট হতে পারে সাকিবের শেষ, যদিও তিনি চান মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানাতে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, আমাদের সঙ্গে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা বলছিলাম যে সাকিবের শেষের শুরু কিনা। এক অর্থে শেষের শুরু, তিনি যেহেতু বিদায়ের ঘোষণা দিয়ে দিয়েছেন, এই টেস্ট হোক কিংবা পরের টেস্ট হোক, বিদায়ের ঘণ্টাটা বাজতে শুরু করেছে, সেই হিসেবে শেষের শুরু। কিন্তু সত্যিকারের শেষ টেস্ট এটাই কিনা, নাকি মিরপুরে তিনি খেলতে পারবেন? আপনার ধারণা কি? ধন্যবাদ আপনাকে। ইটস এ প্যান্ডুলাম সিচুয়েশন। মানে সাকিব তার ইচ্ছা প্রকাশ করেছে, তার জায়গায় আমি হলেও হয়তো এরকম একটা ইচ্ছা প্রকাশ করতাম। সেটা হলো যে একটা ক্যারিয়ারে মানুষ কিন্তু চায় যেখান থেকে আমি শুরু করছি ওখানে এসে আমার জনগণের সামনেই যদি আমি বিদায়টা নেই সুন্দরভাবে। বাট এখানে একটা অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে, যেটা নাকি সাকিবের বিরুদ্ধে মামলা আমরা জানি সবাই। এটার যদি তাকে ওখান থেকে, তার একটা ভয় আছে, যতটা না তার দেশে ফেরাতে রেস্ট্রিকশন বা ভয় আছে, তার থেকে তার সংখ্যাটা অন্য জায়গায়, যে তার ফ্যামিলি থাকে আমেরিকায়, আমরা জানি তার সেফ এক্সিটটা হবে কি না, এয়ারপোর্টে আবার আটকে যায় কি না, এইগুলো সে একটা ক্লিয়ারেন্স, একটা ধারণা পেতে চাচ্ছে যে তাদের। তো ক্রিকেট বোর্ডের কাছে সে একটা করে, বা আমরাও ক্রিকেট বোর্ডের সঙ্গে জিজ্ঞেস করেছেন, আপনারা সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, ক্রিকেট বোর্ড জিনিসটাকে ক্লিয়ার করেছেন ফারুক, যে না এটা তো আমাদের কিছু করার নাই, বিকজ এই ব্যাপারটা পুরো একটা আইনের ব্যাপারে, সরকারের হাতে বা উচ্চ পর্যায়ে। তো এখন দেখার বিষয়, সময় কিছু আছে। বাট মানে কি, দুটো প্রশ্ন আমার কাছে। এই সাকিব এবং ক্রিকেট বোর্ডের এই ঘটনার পরবর্তীতে সাকিব কি জিনিসটা নিজের কাছ থেকে বলটা বাংলাদেশের কোর্টে ঠেলে দিলেন কিনা, এটা একটা প্রশ্ন। এবং ক্রিকেট বোর্ড যেহেতু বলেছে তাদের কিছু করার নেই, তাহলে এখন মানে কেউ কি সামনে এগিয়ে এসে উদ্যোগ নেবে? মানে কিভাবে আসলে সমাধানটা হতে পারে? আমরা রাষ্ট্রীয়ভাবে দেশ হিসাবে আমরা একটা ক্রান্তি লগ্ন পার করতেছি। হোল বাংলাদেশটা কিন্তু এখন মাত্র কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদের আছে। এই ইন্টারিম গভর্নমেন্টটা কিন্তু ইটস এ ডক্ট্রিন অফ নেসেসিটি। এটা কিন্তু কনস্টিটিউশনালি কতটুকু এটা নিয়ে বিতর্ক হচ্ছে দেশে, কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এইটা ফেটা অনেক কিছুই একটা বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে আমাদের এখানে। তারপরে কিন্তু এই সমস্ত ঘটনাগুলি, আজকে যদি সাকিব এমপি না হইতো আওয়ামী লীগের, তাহলে কিন্তু তার কিন্তু এই খোঁজ ঝামেলা আমার মনে হয় না কোনো কিছু হইতো। বাট বিকজ তার ট্যাগ পড়ে গেছে সেখানে। তো সেই দিক থেকে দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বলতে হবে যে বিড়ালের ঘোড়ায় ঘন্টি পড়াবে কে, মানে হু উইল টেক দ্য ইনিশিয়েটিভ, এই রিস্কটা কে নিবে, কে একজন রিকোয়েস্ট নিয়ে যাবে। বাট গেলেও যদি সেটাকে বুমেরাং হবে কি না, বা হলে কতটুকু হবে, বা আমার উপরে আসবে কি না। বাট তারপরে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এভরি ক্রিকেটার, কারণ আমার জীবনেও এই সময়টা আসছিল, মানে এরকম রিটায়ারমেন্টের, এবং আমি খুব সুন্দরভাবে একটা রিটায়ারমেন্ট করতে পেরেছিলাম 86 সালে এই ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে, যেটা আপনারা সাংবাদিক ভাইয়েরা কোনো সময় বলেন না, কারণ আপনাদের মুরব্বীরা যারা সিনিয়র তারা মাঠে ছিলেন, প্রায় 10 থেকে 15,000 দর্শক। পঙ্কজ রয় ছিলেন তখন, সে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, ওনার হাত থেকে কিন্তু ক্রেস্টটা নিয়েছিলাম। সৈয়দ আশরাফুল হক তখন জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং আমাকে বিদায় দেওয়া হয়েছিল, মানে খুব কম ক্রিকেটারই সেই সৌভাগ্য পান। সেটা তো সেটা ভাগ্যের কথা ওই সময় ছিল। বাট এখন এত ব্যস্ততার মধ্যেও অনেকে আবার পায় না, বা শিডিউলই বানানো যায় না। বাট সাকিব ডিজার্ভস এ গুড ফেয়ারওয়েল, আমি মনে করি। ফিরবো আপনার কাছে। দর্শক আছেন, আমরা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আমার নাম সারুর রহমান, আমি রাজশাহী থেকে বলছি। জি বলেন। সাকিবের কি কানপুর টেস্টই লাস্ট টেস্ট, না আমরা মিরপুরে তাকে দেখতে পাবো? সে বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমরাও জানি না আসলে সঠিক উত্তরটা এই মুহূর্তে ডেফিনিট করে দেওয়া যাচ্ছে না, কিন্তু হয়তো বা বাংলাদেশের ক্রিকেট প্রেমী, যেটা রকিবুল হাসান বলছিলেন, যে অনেকেই চান যে মিরপুরে তার শেষ টেস্টটা হোক এবং দেশের মাটিতে তাকে দেশবাসী বিদায় জানাক। সাকিবের অনেক চরিত্রের অনেক দিক নিয়ে হয়তো বা বিতর্ক আছে, কিন্তু ক্রিকেটার ক্যারিয়ার নিয়ে তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার।
অল টাইম। ওয়ান অফ দ্য অল টাইম। থ্যাঙ্কস ফর ইউর কারেকশন, মানে রিপিটটা। বাংলাদেশের ইতিহাসে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো সাকিব আল হাসান। সে, আমি সবসময় আপনার এখানে বলেছি যে সে একটা অন্য গ্রহের ক্রিকেটার আমাদের দেশের প্রেক্ষাপটে। ওইরকম একটা শক্তিশালী মানসিকতার একটা ক্রিকেটার, ওইরকম একটা পারফর্মিং ক্রিকেটার। এবং দেখেন তার মানসিক শক্তি কত। 2019-এ যখন সে বিশ্বকাপ খেলে, এই তথ্যটা আমি একটা তথ্য দিব অনেকে, সাকিব সমর্থকরা কীভাবে নেবেন জানি না, বাট আপনারাও তো ভিতরের খবরটা জানেন কিনা জানি না। 2019-এ যখন নির্ধারিত হয়ে যায় যে সাকিব উইল বি পেনালাইজ বাই আইসিসি তার ম্যাচ ফিক্সিংয়ে গড়াপেটার কারণে, সাকিব জানতো। এবং শুধু সাকিব যে জানে নাই, ওই সময় ওই বছর ওই ওয়ার্ল্ড কাপে কিন্তু সাকিব ওয়াজ টিপ টু বিকাম দ্য প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের, তার পারফরমেন্স অনুযায়ী, যেটা উইলিয়ামসন হইল পরে। বাট এটা সাকিবের একেবারে নেক টু নেক এবং হওয়ার কথা ছিল। আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিট মেসেজ দিয়ে দিল অর্গানাইজিং কমিটি ওয়ার্ল্ড কাপের, এবং তাদেরকে মেক শিওর দ্যাট হি ইজ নট টিপড অর মেড দি প্লেয়ার অফ দ্য ইভেন্ট, যত ভালো পারফরমেন্স করুক, বিকজ উই হ্যাভ অলরেডি রিচড এ ডিসিশন, উইল জাস্ট ওয়েটিং ফর দ্য ফিনিশ অফ দি ওয়ার্ল্ড কাপ, তখন আমরা অ্যানাউন্সমেন্টটা করবো। তো তারা জানতো, অনেক সময় হয় না, অনেক জিনিস জানার আগে বলে যায় তাকে ই করে হোল্ড করে রাখো, ই করে। তো সাকিব অনেক চড়াই উত্তরের মধ্যে গেছে, অনেক কিছুই হয়েছে। বাট আমাকে যদি বলেন সাকিবের ক্যারিয়ার, ক্রিকেট, সাকিবকে আমি দুইভাবে দেখি, একটা ক্রিকেটার সাকিব আর একটা হলো মানুষ সাকিব। তো ক্রিকেটার সাকিব হিসাবে কোনো প্রশ্ন নাই। মানুষ সাকিব যদি আসেন, তো ওইখানে যদি আসেন, ওখানে অনেক বিশ্লেষণ করার অনেক কিছু আছে তাকে নিয়ে। দেখেন, তার ব্যক্তিগতভাবে সে অনেক ব্যবসা করেছে, ব্যবসাতে সে কতটুকু লাভবান হয়েছে, কতটুকু হয় নাই, বাট অনেক কিছুর জন্ম দিয়েছে সে তার বিজনেস ইসেতে, স্টার্টিং ফ্রম বেট কুইন, বেটিং, তো এটা ফেটার সব কিছুর দিকে। তো সাকিবের এই জায়গাটাই এলো তার জন্য হয়েছে। আজকে যদি সে ক্লিন থাকতো সব কিছুতে, তার এই এখনকার যে তাকে দলে ফেরা, দেশে আসা, এইটা আরও জোরালো হইতে পারতো। আচ্ছা, আরও জোরালো হইতে পারতো যে দেখো, হি ইজ এ ক্লিন ম্যান, তার স্যাক্রিফাইস করেছে ছাড়া সার্টিওয়ানটা তার কোনোই নাই। বাট ওই জিনিসগুলো কিন্তু সামনে আসে তার। এবং এই যে দুর্যোগের কদিন আগে আমরা দেখলাম এখানে, তো সাকিবের এটা বোঝা উচিত ছিল যে দেখেন, ওই লেভেলে পৌঁছাতে গেলে এভরিবডি বিকামস এ রোল মডেল। আজকের বাচ্চারা এটা ঠিক, বাচ্চারা এটা কেউ মনে রাখে না, সাকিব বলতে অজ্ঞান। মারাও কিন্তু বাচ্চার নামকরণ করতেছে সাকিব। আপনার অনুষ্ঠানই দেখলাম ওখানে গত পরশুদিন সম্ভবত। তো সাকিবেরও বুঝতে হবে, বা আজকাল যত ক্রিকেটার বা যত ফুটবলার, স্পোর্টসম্যান, এদের বুঝতে হবে আমাদেরকে যে দেখো আমাদের ফলো করে, সো উই আর রোল মডেলস। সো ওই রোল মডেল হইতে হইলে তো আমাকে হ্যাভ টু গিভ এন এক্সাম্পল, হ্যাভ টু ওরকম একটা এক্সাম্পল হইতে হবে। বা সাকিবের এই জায়গায় কিন্তু অনেক অনেক দৈন্যতা ছিল, অনেক কিছু তার কর্মকাণ্ড, সেটা তাকে ওই জায়গায় বসায় না। ফিরবো আবারও, দর্শক আছেন আরও একজন, ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আলমগীর বলছিলাম ঢাকার মিরপুর থেকে। জি বলেন। যে আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন রকিবুল ভাইয়ের কাছে, যে আমরা এই যে সাকিব, তামিম এবং মাশরাফি, এরা আমাদের ন্যাশনাল হিরো, এরা যখন এই যে যখন খেলারত অবস্থায় থাকে, এই সময় কি এই যে রাজনীতিতে জড়িয়ে এমপি হওয়া, এই যে একটা বিব্রতকর অবস্থায় পড়া, এইটা থেকে শিক্ষা নিয়ে আগামীতে যাতে এই ধরনের খেলা চলাকালীন অবস্থায় যখন ন্যাশনাল টিমে খেলে, ওই অবস্থায় রাজনীতিতে জড়িয়ে যাতে এই ধরনের বিতর্কে আর কেউ না পড়ে, সেই ধরনের কোনো উদ্যোগ বিসিবি বা সরকারের তরফ থেকে এরকম কোনো গাইডলাইন বা বিধিনিষেধ দেওয়া দরকার কিনা মনে করেন কিনা, রকিবুল ভাইয়ের কাছে যাচ্ছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। উত্তরটা দিয়ে দিই। জি জি, খুবই সুনির্দিষ্ট থ্যাংক ইউ, প্রশ্ন। খুব চমৎকার প্রশ্ন করেছেন। মানে আমি আপনার সঙ্গে 100% সহমত পোষণ করি যে যে কন্ট্রাক্ট, এবং আগে বলে নিই যে ক্রিকেট বোর্ড কিন্তু এখন ওই দিকে যাচ্ছে, যে প্লেয়ারদের সঙ্গে যে কন্ট্রাক্টটা সাইন করে প্লেয়াররা বোর্ডের সঙ্গে, সেই জায়গায় কিন্তু এই ক্লজটাকে খুব সিরিয়াসলি বোল্ড ওয়েতে আনা হবে, যে দিস ক্যান নট গেট ইনভলভ উইথ এনি পলিটিক্স আদার দ্যান ক্রিকেট। এবং কন্ট্রাকচুয়াল যে পয়েন্টসগুলো আছে ওইটার উপরে। আমাদের দেশে হয় কি ভাই, আমরা তো আবেগের দেশ। আজকে দেখেন বিশ্বমানের ক্রিকেটার তামিম, সাকিব, মুশফিক, সবাই, হ্যাঁ, মাশরাফি, কিন্তু আমরা তাদের অনেক অন্যায়গুলিকে আমরা ভুলে যাব। কিন্তু একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আজকে যদি সাকিব অস্ট্রেলিয়ান হইতো বা নিউজিল্যান্ডের হইতো, হি
হি উড নট হ্যাভ বিন গিভেন এনি মাইলেজ অফ লিবার্টি, তাকে দিত না। তার উদাহরণ ওয়ার্নার, উদাহরণ স্মিথ। পরের দিন তাকে কি করলো, সাসপেন্ড করে দিল ওই বল ট্যাম্পারিংয়ের জন্য। তারপরে কি হলো, তার যত অ্যাডভার্টাইজমেন্ট ছিল, এন্ডোর্সমেন্ট বিভিন্ন প্রোডাক্টসের, অটোমেটিক্যালি সব ক্যান্সেল করলো। এটাও লেখা থাকে। অর্থাৎ there has to be some discipline somewhere. এখন আপনার সঙ্গে আমি যে উত্তরটা আগেই দিয়ে দিয়েছি, এটা কোনো দিন করা উচিত না, এটা কন্ট্রাক্টে থাকা উচিত যে ইউ ক্যানট গেট ইনভলভ উইথ পলিটিক্স অর এনি আদার অ্যাক্টিভিটিস যেটা হুইচ ইজ ডেট্রিমেন্টাল টু ক্রিকেট অ্যান্ড ডেট্রিমেন্টাল টু ইয়োর ক্যারিয়ার, এবং এটা এম্বারাসমেন্ট আমার ক্রিকেট বোর্ডের জন্য, ক্রিকেট ফ্র্যাটার্নিটির জন্য। এমন কোনো কাজ তোমার করতে পারবে না। এগুলো লেখা থাকতে হবে, লেখা আছে অনেক জায়গায়, কিন্তু অনেক সময় মানি না আমরা এখানে। কারণ এখানে আপনি যে ইঙ্গিত করেছেন তিনজন নিয়ে, এই তিনজনই কিন্তু আমি আজকে সরাসরি বলতে পারি, যেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে, তারা ডিকটেট করেছে অনেক টার্মস ক্রিকেট বোর্ডের কাছে। ওই জায়গায় তারা পৌঁছে গেছে। এখন ক্রিকেট বোর্ড, ক্রিকেট মিনস প্লেয়ার্স, দে আর দ্য মেইন স্টেক হোল্ডার ক্রিকেটে বলা হয়। তারপরে হলো ম্যাচ অফিসিয়ালস, সব খেলাতেই তাই, প্লেয়াররা মেইন স্টেক হোল্ডার। তারপরে ফোর্থ আসে মিডিয়া, আসে, সব আসে সাপোর্টিভ। তো এইখানেও কিন্তু আপনার সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ইফ আই এম এ স্টেক হোল্ডার, মেইন স্টেক হোল্ডার, আই হ্যাভ মোর রেসপন্সিবিলিটি আমাকে। এবং ক্রিকেট বোর্ড যদি স্ট্রং না হইতে পারে, তারা যদি দে ক্যানট পাস এ মেসেজ টু দ্য প্লেয়ার্স, এরকম ঘটনা কিন্তু সামনে আরও দেখবো আমরা। কিন্তু আপনি যেটা বলছিলেন যে ক্রিকেট বোর্ড এরকম শক্ত অবস্থান নিতে চলেছে, নতুন সভাপতি তেমনটাই বলেছেন। আর সাকিবেরও কিন্তু একটু হলেও আমরা দেখছি যে টেলিভিশনে বিজ্ঞাপন কিন্তু কমে গেছে। সাকিবের চুক্তি থাকলেও অনেক প্রতিষ্ঠানই তার বিজ্ঞাপন কিন্তু বন্ধ করে দিয়েছে, সেটাও কিন্তু আমরা দেখেছি। আমরা আরও কথা বলবো সাকিব আল হাসানকে নিয়ে, কানপুর টেস্টকে নিয়েও কথা বলবো। কানপুর টেস্টে আজকে খেলার কি অবস্থা জানাবো, সবশেষ আপডেট। ফিরে আসবো একটু পরেই ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম সাকিবের শেষের শুরু নিয়ে। শেষ টেস্ট তিনি খেলছেন কিনা আমরা জানি না, কিন্তু হতে পারে কানপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট, যদি না তিনি ঢাকায় ফিরতে পারেন, মিরপুরে খেলতে না পারেন। আমাদের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক এস.এম. রকিবুল হাসান। আমরা সাকিবকে নিয়ে কথা বলছিলাম। কানপুর টেস্টে সাকিব এখনও ব্যাট করতে নামতে পারেননি, বৃষ্টির কারণে প্রায় 2 দিন খেলা বন্ধ। এই টেস্টের পরিণতি কি ড্র? ডেফিনেটলি ড্র। দুদিন আমি 100 বছর আগে পিছিয়ে যাই এবং দর্শকদের তথ্য দিই। 100 বছর না, ধরেন এখন থেকে 70-80 বছর আগেও বা 50 বছর আগেও। এখন এই খেলাটাকে যদি আপনি জীবন্ত রাখতে চান, বাংলাদেশ শুড ডিক্লেয়ার, ওকে, ফোরফিট করে দাও ইনিংস, ডিক্লেয়ার করে। দেন ইন্ডিয়া তাদের ফার্স্ট ইনিংস ফোরফিট করলো, যে উই ডিক্লেয়ার 0 অল আউট। তো মানে এক ইনিংসে খেলা হবে যখন হয়ে যায়, ইন্টারেস্টিং করার জন্য। এটা আগে হয়েছে। এখন জানি না আইসিসি থেকে এটাকে ব্যান করা হয়েছে কিনা বা বন্ধ করা হয়েছে কিনা, বাট এটা ছিল। আচ্ছা, যে খেলায় একটা ফলাফল আনার জন্য ভেরি স্পোর্টিং ডিক্লারেশন উইদাউট প্লেইং এ সিঙ্গেল বল। আমার রিসেন্টলি অস্ট্রেলিয়ার কথা মনে আছে, গত 10-15 বছর আগে অস্ট্রেলিয়া এরকম খেলেছে। জি, মানে সেই জায়গাটায় হয়তো হবে কিনা আমি জানি না, কিন্তু এটা ড্রর দিকে যাচ্ছে বলতে পারি আমরা। ড্র হলে মানে বৃষ্টির কারণে ড্র, যদিও আমাদের জন্য ভালো, ভালো টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা পয়েন্টস পাবো। যেটা আমরা সাকিবের কথা বলছিলাম, যে সাকিবের শেষ টেস্টটাও কি তাহলে আমরা মানে এভাবেই কেটে যাবে, দেখতে পাবো না? যদি আমার ধারণা সাকিব, উই হ্যাভ সিন দ্য এন্ড লাস্ট অফ সাকিব, আমার হাঞ্চ। আচ্ছা, মানে এটাই হতে পারে লাস্ট টেস্ট। আমি আশা করব আমার এটা ভুল প্রমাণিত হোক, বাট আমি যেটা দেখতে পাচ্ছি, বিকজ আজকে যদি সাকিব সেঞ্চুরিয়ান হইতো ওই ম্যাচে, আগের ম্যাচে 5 উইকেট নিয়েছে বা পাকিস্তানি করেছে, তার পারফরমেন্স একদম ওয়ার্ল্ড ওই স্ট্যান্ডার্ডে মুভ করতেছে, তাহলে তার কেসটা আরও স্ট্রঙ্গার হইতে পারে। এমনিও সে এখন রিটায়ারমেন্টের একটা পারফরমেন্সের ক্যারিয়ারের শেষ দিকে আছে, তো অনেক কিছুই ফ্যাক্টর তার পক্ষে নাই। আচ্ছা, এবং তার ইচ্ছা প্রকাশ সে করেছে, ফেয়ার এনাফ, ইজ ভেরি স্মার্ট। স্মার্ট হয়েছে, বলটা আস্তে করে এখানে দিয়ে দিয়েছে না। পাবলিক ওপিনিয়ন কিন্তু আমাদের দেশে তার পক্ষে আসেই, তার অবদানের জন্য। বাট অল সেড অ্যান্ড ডান, নোবডি ইজ অ্যাবভ দ্য ল। ওকে রাজীব, আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। 4, 5টা, 6টা আমরা শুনতে পাই নোবেল লরেটটা নাকি জেলখানায় আছে, জেল খাটতেছে। বহুত বড় বড় সেলিব্রিটি, হলিউড বলেন আর স্পোর্টস অর্গানাইজেশন, তাদের দেখেছি।
ওই ও যে সিমসনও কিন্তু মার্ডার কেসে আসার থেকে বাঁচতে পারেনি। জি। এরকম আমি অন্যায় এখানে। ওকে, আমরা একটু ফিরে আসতে চাই, কানপুর থেকে ঘুরে আসতে চাই। কানপুরে আমাদের সহকর্মী আশিক রুদ্র আছেন। রুদ্র, কোনো খবর কি আমাদের জন্য আছে কিনা? এই টেস্টে আজকে কোনো বল মাঠে গড়াবে কিনা? এটা বড় একটা শঙ্কা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নাই। আমরা গত 3 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি দেখিনি। তবে সমস্যা হচ্ছে মাঠ ভেজা এবং আলো বেশ কম, যে কারণে আসলে ম্যাচ রেফারি ইতোমধ্যে কিন্তু মাঠে এসেছিলেন, ইন্সপেকশন করে গেছেন এবং পরবর্তী ইন্সপেকশন হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে আজকে মাঠে কখন গড়াবে কিংবা আজকে গড়াবে কি না। ফ্লাড লাইট জ্বলছে, আমরা যখন এসেছি মাঠে তখনই দেখেছি যে ফ্লাড লাইট চলছে। তবে এই আলোটাও আসলে যথেষ্ট না একটা ক্রিকেট ম্যাচের জন্য, যে কারণে আসলে আম্পায়াররা কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারছেন। তারা প্রত্যাশা করছে যে যদি পরিস্থিতি একটু উন্নতি হয়, যদি আবার একটু সূর্যের আলো দেখা যায়, তাহলে হয়তো বা ম্যাচটা শুরু করবে। তবে এই পরিস্থিতি এখন যে অবস্থায় আছে, এটা যদি কন্টিনিউ করে তাহলে 2:30টার সময় বাংলাদেশ সময় যে শেষবার ইন্সপেকশন করা হবে তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে খেলাটা আজকে আর হবে কিনা। আরেকটা জিনিস জানতে চাই, আমরা আলোচনা করছিলাম এখানে সাকিবের শেষের শুরু কিনা। সাকিব আল হাসান যে ডিক্লারেশন দিয়েছেন তারপরে ক্রিকেট বোর্ডও একটা স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু সাকিবের আসলে ভবিষ্যৎ কি? আমরা জানি যে এই টেস্টের পর তিনি আমেরিকায় চলে যাবেন তার পরিবারের কাছে। বাংলাদেশে তিনি যদি ফিরেনও আদৌ, সেই ঘটনাগুলো আসলে কিভাবে ঘটতে পারে কিংবা কি ধারণা পেয়েছেন কোনো? রুদ্র, আমাকে শুনতে পাচ্ছেন? রুদ্র খুব সম্ভবত শুনতে পাচ্ছেন আমাকে। সাকিব আল হাসান সম্পর্কে শুনতে পাইনি। সাকিব আল হাসান সম্পর্কে জানতে চাচ্ছিলাম। বিষয়গুলো প্রশ্ন করে থাকেন তাহলে সেটা বলতে পারি যে সাকিব আল হাসান এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে টিম যেদিন কানপুর থেকে গোয়ালিয়র উদ্দেশ্যে রওনা দিবে সেই দিনই সাকিব আল হাসান হয়তোবা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিবেন এবং এমনই আপাতত টিম ম্যানেজমেন্ট থেকে শুনতে পাচ্ছি। তবে এখনও পুরোপুরি কোনো কিছু একেবারে কনফার্ম না যে তিনি আসলে কোন প্রক্রিয়া যাবেন, তিনি আসলেই সরাসরি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নাকি অন্য কোথাও যাচ্ছেন, এই ব্যাপারটা এখন পর্যন্ত পরিষ্কার না। তবে টিম ম্যানেজমেন্টের একটা সূত্র থেকে জানতে পেরেছি যে একই দিনে কানপুর ছাড়বে দল এবং সাকিব আল হাসান এবং T20 স্কোয়াডের কথাও আমরা জানতে পেরেছি যে আজকে সম্ভবত T20 দলটা দেবে এবং সেখানে মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসানের জায়গায় সুযোগ পাচ্ছেন। যেটা T20 দলের ব্যাপারে জানতে পেরেছি যে তারা ঢাকা থেকে দিল্লি যাবে, দিল্লিতে 1 রাত থেকে তারপরে তারা গোয়ালিয়রের উদ্দেশ্যে যাত্রা করবে। আপাতত এই অবস্থায় শোনা গেছে। ধন্যবাদ আপনাকে রুদ্র, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কানপুর থেকে যোগ দিয়েছিলেন আশিক রুদ্র। খুব বেশি সুখবর কিন্তু দিতে পারেননি, বৃষ্টি নেই কিন্তু তারপরও খেলা হচ্ছে না। কানপুরের এরকম মাঠে আসলে টেস্ট আয়োজন, গতকালের থেকে বৃষ্টি নেই। আমরা কালকে ওদের একটা রিপোর্ট আমি শুনেছিলাম, ওরা বলতেছিল সানশাইন, দের ইজ নো, গ্রাউন্ডটা সুন্দরভাবে কাভার ছিল, গ্রাউন্ডকে সোক করা হয়েছে, সবকিছু গ্রাউন্ড রেডি, বৃষ্টি আসে হয় নাই না। ফ্লাড লাইট আছে, তো ফ্লাড লাইটের কি লেক্সাস কি খুব কম নাকি? এটার পাওয়ারটাকে লেক্সাস বলে। তো এগুলি যদি কম হয় তাহলে ওই ফ্লাড লাইট কেন অত কম পাওয়ারে থাকবে? বা ফ্লাড লাইটটা দিলে একদম ডেল লাইটের মতো হয়ে যায় ওইখানে। মানে সেই প্রশ্নগুলো আছেই। হ্যাঁ, সেই প্রশ্নগুলো থাকবেও। আর বড় প্রশ্ন হলো যে দর্শক তো আসতেছে কিন্তু মাঠে, তো দর্শক কিছু খেলা দেখতে পারবে? তাহলে বাংলাদেশকে ডিক্লেয়ার করে দিতে হবে। ধন্যবাদ আপনাকে রকুল হাসান, আমাদের সময় একদমই শেষ। আশা করি 2:30টায় যে ইন্সপেকশন আছে সেখানে একটা সুখবর আমরা পাবো যে আজকে কিছু খেলা হলেও হবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।